Yes, sir. Okay, so today we are going to start chapter 28, receivables management and factoring. So in this chapter there is two parts, receivables and factoring. এই রিসিভেবল বলতে কি বোঝায়, অলরেডি উই হ্যাভ সাম আইডিয়াস, সো সেটা নিয়ে আলাপ করব। অ্যান্ড ফ্যাক্টরিংটা কি সেটা নিয়ে আমরা আলাপ করব। তো ফার্স্ট অফ অল রিসিভেবল বলতে অ্যাকাউন্ট রিসিভেবল। তো এখন অ্যাকাউন্ট রিসিভেবল বলতে কি বোঝায় এটা আমরা সবাই জানি। সো ওয়েন উই সেল অন ক্রেডিট, দেন ডেটর্স ক্রিয়েটেড আর অ্যাকাউন্ট রিসিভেবল ইজ ক্রিয়েটেড। আমরা যখন বাকিতে সেল করব, এই বাকিতে সেল করলেই তখন অ্যাকাউন্ট রিসিভেবলস বা যেটাকে এখানে রিসিভেবলস বলছি আমরা, এটা তৈরি হবে এবং এটাকে আবার অন্য নামে ডেটর্সও বলা হয়ে থাকে। ডেটর্স রিসিভেবল একই কথা। তো এখন প্রশ্ন হলো এই রিসিভেবলটা কেন গুরুত্বপূর্ণ? বিকজ receivable is a technique by which a company can increase its sales. It is a strategy to increase its sales and profit. তার মানে রিসিভেবলের উপর ডিপেন্ড করবে একটি কোম্পানির প্রফিট বাড়া কমা, কারণ সেলস বাড়ানোর স্ট্র্যাটেজি হিসেবেই আমরা এই রিসিভেবলকে ইউজ করে থাকি। কিভাবে? যে আমরা চাচ্ছি সেলস ভলিউম বাড়ানোর জন্য। এখন আমাদের মনে করো পার মান্থ 1 লাখ টাকা সেল, আমরা এটাকে বাড়াতে চাচ্ছি, মনে করো 2 গুণ বাড়াতে চাচ্ছি, তাহলে ডাবল করতে হলে 2 লাখ করতে হবে। তো 2 লাখ করার জন্য আমাদের কি সেলস বাড়ানোর বিভিন্ন স্ট্র্যাটেজি হাতে নিতে হবে। তো আগে হয়তো আমরা ক্যাশ সেল করতাম, তো এখন আমরা কি চিন্তা করবো যে ক্যাশ সেল তো এত বেশি বাড়ানো যাবে না, তার মানে আমরা ক্রেডিট সেল করবো। ক্রেডিট সেল করাটাও আবার ক্রেডিট সেল করলেই যে সবাই আমাদের কাছ থেকে কিনবে সেটি তো আর না, কারণ আমাদের কম্পিটিটর রয়েছে, দেয়ার আর ডিফারেন্ট আদার কম্পিটিটরস, দে আর অলসো সেলিং অন ক্রেডিট, তারাও তো বাকিতে কিনে, তাহলে আমাদের কাছে কেন আসবে? সো উই নিড টু অফার সামথিং দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স, যে আমাদের এখানে বিশেষত্বটা কি, কেন আমাদের কাছে আসবে। তো আমরা হয়তো বললাম যে আমাদের কাছ থেকে কিনলে আপনারা 2% ডিসকাউন্ট পাবেন, মানে এরকম অফার হতে পারে। আমরা বলতে পারি আমাদের এখান থেকে বাকিতে কিনলে আপনার 1 মাসে পেমেন্ট করতে হবে না, ইউ উইল গেট 45 ডেজ, আমরা 15 ডেজ মোর বেশি সময় দিলাম। তাহলে উই আর গিভিং সাম অ্যাডভান্টেজ টু দ্য কাস্টমার্স টু অ্যাট্রাক্ট দেম অ্যান্ড দে উইল কাম টু আস ফর পারচেজ অন ক্রেডিট। আমাদের কাছ থেকে তারা বাকিতে কিনতে আসবে তখন। তো এই যে অফারগুলি থাকে, তার মানে এই অফারের মাধ্যমে আমরা কি চাচ্ছি, উই ওয়ান্ট টু ইনক্রিজ দ্য সেলস ভলিউম। তার মানে রিসিভেবলস বা অ্যাকাউন্ট রিসিভেবল এটি একটি ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি ফর দ্য ফার্ম টু ইনক্রিজ দ্য সেলস ভলিউম। সেলস ভলিউম বাড়ানোর জন্য এটি একটি স্ট্র্যাটেজি। তবে এখানে কয়েকটি বিষয় স্যার আমাদের, টপিকের নামটা একবার বলবেন? শুরুতেই তো বললাম, শুনো নাই? Chapter 28, Receivables Management and Factoring. This না is the স্যার, name of the chapter. টপিকের নাম তোমার সামনে বই থাকলে দেখো, শুরু থেকেই তো বলছি, শুরুর টপিক কি? ইন্ট্রোডাকশন, এটাই তো শুরুর টপিক। স্যার আমার কাছে বই নেই। হুম, স্যার বই শুধু ভাবনার কাছে, আমরা 3 দিন লাইব্রেরিতে গিয়েছি, ওর মেল ফিমেল দুইটাতেই কারো কাছেই নেই বইটা। জি স্যার, লাইব্রেরিতে বই নেই, এই জন্যই কিনেছি। 3 বার হ্যাঁ, গিয়েছি স্যার, মিড টার্মের আগে থেকে পরে বই পর্যন্ত। নাই, বই নাই, এর সমাধান কি হয়? লাইব্রেরি থেকে নিও, না না নিলে কিনে নাও, কিছু একটা তো করবে। তো এটা তো আর আমার হাতে সমাধান নাই, এটার পিডিএফও নাই। তো এটার সমাধান তুমি কালেক্ট করে নিবে। 2 একজন যারা কালেক্ট করেছে কিভাবে করলো, তাহলে তুমি পারোনি কেন? বলবে স্যার এখন মাত্র একজন পেয়েছে, সেটা ভাবনা। ওকে কিনেছে না স্যার আর কারো লাইব্রেরি কাছে থেকে নেই নিয়েছে? ব্যাচের মধ্যে। স্যার লাইব্রেরি থেকে লাইব্রেরি নিয়েছে, থেকেই পেয়েছে, একটা বই মাত্র পেয়েছে। তাহলে লাইব্রেরি থেকেও পেলো, তাহলে বাকি বইগুলি কোথায়? অন্য কেউ স্যার নিয়েছে আমি হয়তো। ছেলেদের লাইব্রেরিতে গিয়েছিলাম।
ওইখানে একটাও নাই। আচ্ছা, স্যার বলতেছে যে কালকে একটা স্টুডেন্ট এসে গেছে, আমরা দিতে পারিনি বই, বই নাই। হ্যাঁ মেল ফিমেল দুইটাতে, ফিমেলরা তো বলে স্যার এই বই নাই। ওরা লাস্টে না, যখন ওরা বললাম আপনার কথা যে নিয়ে স্যার আপনি নিচ্ছে। পাঠাইছেন 3 বার, পরে বলতেছে তাহলে তোমরা মেইলের লাইব্রেরিতে গিয়ে দেখো। মেইলের ওরা বলতেছে না। না, আমাকে বলছে যে কেউ নাকি নিয়ে গেছে, তো আমরাই তো স্যার আমরা নিলে তো স্টুডেন্ট আমাদের হ্যাঁ তাহলে সর্বোচ্চ 10 জন কি সেইটাই 11 জন, সেইটাই বলো। কিন্তু আমি বই তো আছে একজনের কাছে। বই তো বই তো থাকার কথা, আমি জানি, এটা তো আগেও বলছিলাম। তার মানে কেউ হয়তো নিয়ে গেছে, ফেরত দেয়নি, জি এটা স্যার হতে এইটা পারে। হ্যাঁ, হবে। সেটাও এটা হইতে পারে। তোমাদের তোমাদের ব্যাচের কেউ নিলে তো তোমরা এখানে জানোই কার কার বই আছে। হ্যাঁ, জানতাম। আর যদি স্যার এখানের একজনের আছে ভাবনা। এখানের যদি তোমরা না নাও, তার মানে আগের ব্যাচের ওরা নিয়েছে, এখনো ফেরত দেয়নি, এরকমের কিছু হতে পারে। হ্যাঁ, সেটাই হবে। হুম। তো এরকমের কিছু হতে পারে। আর বই তো আর অনেক কপি না, হয়তো 10 কপি 15 কপি ছিল, বা ম্যাক্সিমাম 20 কপি ছিল। তো আগের ব্যাচের ওরা যদি অনেকে নিয়ে থাকে, ফেরত না দেয়, এখন তো ভার্সিটিতে রেগুলার যায় না সবাই, ওদেরকে কেমনি বা আনা যাবে, এরকমের কোনো সমস্যা হতে পারে। তো যাই হোক, এখন যার কাছে বই আছে সে সবাইকে শেয়ার করো, আর না হলে বাকিরা কিনে নাও, একটা তো ব্যবস্থা নিবে। এখন ফাইনালেও তো আর এটা যদি বলেই যাও বই নাই বই নাই, তাহলে এটার সমাধান কি হবে? তুমি সিরিয়াস হলে সামহাউ ইউ ক্যান কালেক্ট দ্য বুক। এখন লকডাউন তো এখন হয়েছে, আগে তো ছিল না। স্যার এই বইটা স্যার আইএম ফান্ডের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর 11th এডিশন আছে জি, স্যার। এটা স্যার পিডিএফ তো আছে স্যার। পিডিএফ থাকলে তো ভালো, তুমি কালেক্ট করে নাও। স্যার পিডিএফ কি স্যার করছি স্যার মিলে। পিডিএফ থাকলে তো সমস্যা নেই, দেখো এখান থেকে। ওকে ফাইন। তো আমরা যেটি আলাপ করছিলাম যে অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে আমাদের এই রিসিভেবল বলতে আমরা কি বুঝি বলো? যে আমরা যখন বাকিতে সেল করি, when we sell on credit, then ট্রেড ক্রেডিট বলা হয় এটাকে, ট্রেড ক্রেডিট বলা হয়। তারপরে এটাকে রিসিভেবল বলা হয়, এটাকে ডেটর বলা হয়, যেই নামই আমরা বলি। ওকে, এখানে বাকিতে বিক্রির ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। দেয়ার ইজ রিস্ক। রিস্ক কেন? কারণ যাকে বাকিতে বিক্রি করছি সে আমাদের পেমেন্ট করবে কিনা, এটা একটা রিস্ক। মানে টাইমলি আমরা আদায় করতে পারবো কিনা, ক্যাশ কালেকশন এটা হবে কিনা, এটাই একটি রিস্ক। তারপরে এটার প্রাইস কি হবে সেটি আরেকটি বিষয়। কারণ তুমি যখন ক্যাশে 1 লাখ টাকায় সেল করো, তুমি বাকিতেও কি 1 লাখ টাকায় সেল করবে, এটি আরেকটি বিষয়। তার মানে ইকোনমিক ভ্যালু অফ দ্য প্রোডাক্ট, ইকোনমিক ভ্যালু অফ দ্য প্রোডাক্ট। তুমি 6 মাস পরে টাকাটা কালেক্ট করবে, তাহলে ক্যাশ প্রাইস যদি 1 লাখ হয়, 6 মাস পরেও কি তুমি 1 লাখ নেবে? এই কারণে আমরা দেখি ক্যাশ প্রাইস এন্ড ক্রেডিট প্রাইস ইজ নট সেম, এন্ড ক্রেডিট প্রাইস ইজ কম্পারেটিভলি হায়ার। কেন হায়ার? বিকজ ইউ আর সেলিং অন ক্রেডিট, ইউ আর টেকিং সাম রিস্ক, এই কারণে একটু বেশি থাকে। 1 লাখ টাকা হলে সেক্ষেত্রে হয়তো 1,10,000 20,000 এরকম বিক্রি হয়। তেমন ইকোনমিক ভ্যালু এটা এখানে কনসিডার করতে হবে। এন্ড থার্ডলি দেয়ার ইজ ফিউচারিটি। ফিউচারিটি বলতে এখানে যে বায়ার উইল পে ইউ ইন ফিউচার, বায়ার সবসময় তোমাকে ফিউচারে পে করবে, সেটি মাথায় রাখা, যে তোমাকে তো আর এখন ক্যাশ পেমেন্ট করবে না। তাহলে এখানে 3টি বিষয় আমাদের মাথায় রাখতে হবে when we are selling on credit। কি কি বিষয় বললাম? একটা হলো রিস্ক, আরেকটি হলো ইকোনমিক ভ্যালু, আরেকটি হলো ফিউচারিটি, ফিউচারিটি অফ পেমেন্ট। তার মানে পেমেন্ট কখন করব সেটি, বায়ার তো অবশ্যই ফিউচারে পেমেন্ট করবে, এখন করবে না। ক্যাশ পেমেন্ট হলে এখন করতো, আর ক্রেডিট সেলের ক্ষেত্রে পেমেন্ট করবে ইন ফিউচার।
তো এই বিষয়গুলি মাথায় রাখা ইন কেস অফ ক্রেডিট সেল। Then we'll talk about the credit policy. Credit policy টা কি? ক্রেডিট পলিসির ক্ষেত্রে আমরা দেখব যে একটি হলো ক্রেডিট সেলস, আর একটি হলো আমাদের টাইম, কত সময়ের জন্য বিক্রি করব। যেমন আজকে বিক্রি করলাম, পেমেন্টটা করবে কবে? 1 মাস পর, তাহলে কালেকশন পিরিয়ড 1 মাস, 45 ডেজ, কালেকশন পিরিয়ড 45 ডেজ। আচ্ছা, আরেকটি হলো সেলস ভলিউম, কি পরিমাণ সেল করব আর সময় কত দিব। এই দুইটার উপর ডিপেন্ড করবে আমাদের ইনভেস্টমেন্ট ইন অ্যাকাউন্ট রিসিভেবল। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে আমরা কি পরিমাণ ইনভেস্ট করব, মানে এই অ্যামাউন্ট কত থাকবে, সেটা ডিপেন্ড করবে দুইটি বিষয়ের উপর। কি কি? ভলিউম অফ সেলস আর একটি হলো কালেকশন পিরিয়ড। এ কারণে আমরা যখন এই ক্রেডিট পলিসি নিয়ে চিন্তা করব যে হোয়াট উইল বি দ্য ক্রেডিট পলিসি, সেক্ষেত্রে আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে। কয়টি বিষয়? তিনটি বিষয়। কিসের? ক্রেডিট পলিসির। তাহলে ক্রেডিট পলিসি তিনটি বিষয়ের উপরে ডিপেন্ড করবে। তিনটি বিষয় কি কি? বইয়ের 682 পেজে আছে। একটি হলো ক্রেডিট স্ট্যান্ডার্ড। ক্রেডিট স্ট্যান্ডার্ড কি? সেকেন্ডলি ক্রেডিট টার্মস, আর একটি হলো কালেকশন এফোর্টস। এই তিনটিকে কম্বাইনলি আমরা কি বলছি? ক্রেডিট পলিসি। ইউ গট দি পয়েন্ট? তাহলে তিনটি বিষয় কি কি? নাম্বার 1, ক্রেডিট স্ট্যান্ডার্ড। হোয়াট উইল বি দ্য ক্রেডিট ক্রেডিট টার্মস স্ট্যান্ডার্ড? এন্ড ক্রেডিট স্ট্যান্ডার্ড বলতে দ্য ডিসিশন ক্রাইটেরিয়া, যে কোন কাস্টমারকে আমরা সেল করব, কাকে করব না। সবাইকে তো আমরা সেল করব না, তাহলে সেল করা না করাটা কিসের উপর ডিপেন্ড করবে? ক্রাইটেরিয়ার উপর। যে কোনো কাস্টমার আসলেই কি আমরা সেল করব? করব না। তাহলে আমরা কি দেখব? যে এই কাস্টমারকে আমরা সেল করার জন্য তার ক্যাপাবিলিটি, ফাইন্যান্সিয়াল সলভেন্সি এগুলি রয়েছে কিনা, এগুলি দেখেই দেন উইল ডিসাইড যে আমরা সেল করব কিনা। তো যদি এরকম হয় যে এই কাস্টমারকে আমরা সেল করব, তাহলে কি কি ক্রাইটেরিয়া আমরা দেখব, সেটি ইম্পর্টেন্ট। এক কথায় মনে রাখার জন্য আমরা বলতে পারি ক্রাইটেরিয়া অথবা ক্রেডিট স্ট্যান্ডার্ড মেজার করার জন্য যে ক্রাইটেরিয়াগুলি আমরা দেখব সেটি হলো 5C। 5C দেখব আমরা। C ফর ক্যারেক্টার, C ফর ক্যাপিটাল, C ফর কোলাটারাল, C ফর কন্ডিশনস। তো এই কয়টা বললাম? 5টা হয়েছে। এই 5টা সি আমরা দেখব। ইউ গট দি পয়েন্ট? সবগুলি কিন্তু সি দিয়ে, মানে কি? স্যার ক্যাপিটাল, এই টপিকটা বুঝি নাই। কোলাটারাল, স্যার এই টপিকটা বুঝি ক্যাপাসিটি। নাই। যে ক্রেডিট স্ট্যান্ডার্ড, ক্রেডিট স্ট্যান্ডার্ড ক্রেডিট পলিসির ফার্স্ট পয়েন্ট, ক্রেডিট স্ট্যান্ডার্ড। এখন স্ট্যান্ডার্ড মেজার করার জন্য, স্ট্যান্ডার্ড বলতে কি? কার কাছে, কোন কাস্টমারকে আমরা সেল করব, কোন কাস্টমারকে সেল করব না। যে কেউ আসলেই তো আর বাকি দেওয়া যাবে না, তাহলে কি দেখে আমরা বাকি দিব? এই 5C দেখব। কি কি? ক্যাপিটাল, ক্যাপাসিটি, কোলাটারাল, কন্ডিশন, ক্যারেক্টার। এই 5টা সি দেখে আমরা ডিসাইড করব যে একে বাকি দেয়া যাবে কিনা। কথা বুঝছো? বুঝো নাই? স্যার ক্যাপাসিটি, ক্যাপিটাল, ক্যারেক্টার আর আর দুইটা
কি কি বলছি? পাঁচটাই তো বলছি। কন্ডিশন, কোলাটেরাল। এই 5C দেখে আমরা কি করব? 5C দেখে কি করব বলো? ক্যাপিটাল স্ট্যান্ডার্ডসটা নির্ধারণ করব। স্ট্যান্ডার্ড সেট করব, মানে এর সাথে লেনদেন করা যাবে কিনা, এর কাছে বাকিতে সেল করা যাবে কিনা। স্ট্যান্ডার্ড বুঝো না? আমরা ওই যে বিয়ে শাদীর ক্ষেত্রে কি দেখা হয়, ছেলের ক্রাইটেরিয়া দেখে না, আবার মেয়ের ক্রাইটেরিয়া দেখে না, এটা হলো স্ট্যান্ডার্ড। যে কোন ক্রাইটেরিয়া গুলি থাকলে আমরা মেয়ে বিয়ে দিতে পারবো অথবা ছেলে বিয়ে দিব, এই যে স্ট্যান্ডার্ড, এটাই হলো ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি দেখে? মেয়েদের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দেখে, আবার ছেলেদের কাছে কিছু ক্রাইটেরিয়া দেখে। সেই ক্রাইটেরিয়াগুলি হলো এই যে 5C বললাম, বিজনেসের ক্ষেত্রে 5C, মেয়ে দেখার ক্ষেত্রে না। তো এই 5C দেখে আমরা ক্রেডিট সেল করব। কথা বুঝছো? এবার বুঝছো? কি শুনো না? স্যার বই নাই তো স্যার, এটা বুঝতে পারতেছি। বই না থাকলে আমি তো সব বলে দিলাম ক্লিয়ারলি। 5C 2-3 বার বললাম। জুন্নুরাই শুনছো? স্যার শুনছি স্যার। ওকে, কয়টা সি বললাম? স্যার 5টা। 5টা। 5টা সি মনে থাকবে না? জি স্যার থাকবে। তাহলে তো বই না থাকলেও তো তোমার অন্তত মনে থাকা কথা যে 5টা সি বলেছিল, নামগুলি সেটা তো তোমার মনে রাখতে হবে। স্যার কতক্ষণ পর যাবো ভুলে স্যার এগুলো। এখন যদি বলো স্যার পরীক্ষার সময় কোশ্চেন কি, পরীক্ষার সময় কি আমি এটাই জিজ্ঞেস করবো এই 5টা সি কি কি বলো? এটা একটা কোশ্চেন হতে পারে যে 5টা সি বলো। আবার কোশ্চেন তো এরকম হতে পারে, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া টু মেজার দ্য স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মেজার করার জন্য ক্রাইটেরিয়া গুলি কি কি? ওই 5টা সি তো বলবে। তো কোশ্চেন তো এরকম করতে পারি যে ইন ক্রেডিট পলিসি টু সেটিং দ্য স্ট্যান্ডার্ড, সো হোয়াট শুড ইউ ডু। যেমন ক্রেডিট পলিসির স্ট্যান্ডার্ড সেটিং এর জন্য তুমি কি করবে, ওই 5C তো বলবে। আমি যাই জিজ্ঞেস করি ঘুরে ফিরে তো এগুলোই বলবে। এখন যদি বলো যে কোশ্চেন বুঝি না, কোশ্চেন না বোঝার কি হলো এখানে? তোমার স্ট্যান্ডার্ড যদি বুঝো, স্ট্যান্ডার্ড বুঝলে, যে স্ট্যান্ডার্ড বলতে কি কি দেখে আমরা বুঝবো এই লোকের সাথে কি করা যায়, মানে বাকিতে সেল করা যায়, ট্রানজেকশন করা যায়, সেটাই হলো স্ট্যান্ডার্ড। সেটা কি দেখে? 5C দেখে। 5C কি? ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার কি? এই ক্যারেক্টার কি বলো? স্যার মানুষের চরিত্র কোন করে স্যার? এখানে চরিত্র বলতে পেমেন্ট, রিলেটেড টু ফাইন্যান্সিয়াল পেমেন্ট। তো এখন এই পেমেন্ট বলতে কি? সে ঠিকমতো লেনদেন টাকা দিয়ে মানে বাকিতে কি নিয়ে পেমেন্ট করে কিনা, এটা হলো ক্যারেক্টার, মানে ফাইন্যান্সিয়াল ক্যারেক্টার। তো মোরাল ক্যারেক্টার সেটা ভালো হলে তো তার ফাইন্যান্সিয়াল ক্যারেক্টারও ভালো হবে। ঠিক আছে, ক্যারেক্টার গেল। তারপরে ক্যাপাসিটি। ক্যাপাসিটি কি? কেনার যোগ্যতা আছে কিনা। ইনকাম হলো 20,000 আর তুমি 1 লাখ টাকার এসি কিনতে গিয়েছো বাকিতে, তোমাকে দিবে? দিবে না, কারণ ইউ ডোন্ট হ্যাভ ক্যাপাসিটি। মান্থলি ইনকাম হলো, কেবল জব শুরু করেছো 18,000 টাকায়,
বিয়ে করতে গিয়েছো, এখন মেয়ের বাবা বলবে যে তোমার তো বাসা ভাড়া 1.5 টাকাই নেই, কি বিয়ে করবে? বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু হ্যাভ এ রিলেশন। এটা হলো ক্যাপাসিটি। তারপরে কি কন্ডিশন। কন্ডিশন কি? কি কন্ডিশন? তোমাকে বাকিতে বিক্রি করবে, কিছু কন্ডিশন দিবে না? টার্মস কন্ডিশন, যে এতদিন পরে পেমেন্ট করবেন, এখন ডাউন পেমেন্ট এত দিতে হবে, ক্যাশে কিনলে এত দিবেন, বাকিতে কিনলে একটু বেশি দিতে হবে। সেই কন্ডিশনগুলি মানলো কিনা সে, বুঝছো? তারপরে কি ক্যাপিটাল। ক্যাপিটাল মানে নিজস্ব ক্যাপিটাল আছে কিনা তোমার, নাকি সব লোন বা বাকিতে কিনে তুমি বিজনেস করতে চাও? তাইলে তো আর কেউ তোমাকে বাকিতে দিবে না, আগে দেখবে নিজের কি আছে। কথা বুঝছো? নিজের কিছুই নাই আর বিয়ে করতে গিয়েছো, হবে? যদি বলো বাবার আছে, আরে বাবার আছে তো ওটা বাবার সম্পত্তি, তুমি নিজে নিজের ইনকাম কি আছে? তোমার দিনমোহর দিতে হবে না, তুমি বিয়ে করতে চাও, তার মানে এটা হলো নিজস্ব ক্যাপিটাল। ইউ গট দি পয়েন্ট? আর একটা কি কোলাটেরাল। কোলাটেরাল হলো সিকিউরিটি। কোলাটেরাল তুমি বাকিতে কিনবে, তুমি যদি ফেল করো পেমেন্ট করতে, তখন তোমার সিকিউরিটি কি? কিছু থাকতে হবে তো, থাকতে হবে না? জি স্যার। তার মানে দেনমোহর। এই দেনমোহর যদি না থাকে, দেয়ার ক্যাপাবিলিটি না থাকে, দেন ইউ ক্যানট গো ফর ম্যারেজ। তাহলে দেখো, বিয়ের কথা এক্সাম্পল দিলাম এর জন্য, সবগুলি কিন্তু ওর সাথে মিলে ক্রাইটেরিয়াগুলি, এর জন্য বললাম। তো তোমার আবার মনে থাকবে এটা বললে। তাহলে 5C দেখে, 5C দেখে কি হবে? ছেলে পছন্দ করার ক্রাইটেরিয়া কিন্তু 5C বলছে, মেয়েদের কথা বলিনি। ছেলে পছন্দ করার এই 5Cর সাথে মিলে। আর হলো বাকিতে বিক্রি করার জন্য কাস্টমার সিলেকশন, সেটা ওই 5C। কথা বুঝছো? জি স্যার। এই জি 5C, স্যার। এই 5C তাহলে কি জানলাম? 5C আমরা জানলাম ক্রেডিট স্ট্যান্ডার্ড। ক্রেডিট স্ট্যান্ডার্ড সেট করলাম আমরা। স্ট্যান্ডার্ড সেট করলে কি হবে? যে আমরা বাকিতে বিক্রি করতে পারবো কিনা সেই ডিসিশন মেক করতে পারবো আমরা। তাহলে তিনটা, একটা বললাম ক্রেডিট স্ট্যান্ডার্ড, তারপরে কি? তারপরে কি বলো? তিনটা বলছিলাম না? ক্রেডিট টার্মস। ক্রেডিট টার্মস কি? যে আমরা স্যার বাকিতে টার্মস এন্ড বিক্রি কন্ডিশন করব। স্যার। হ্যাঁ, বাকিতে বিক্রি করব, দুইটি বিষয় থাকবে, কতদিন পরে পেমেন্ট করবে আর কতদিন পরে পেমেন্ট করবে, আর হলো ডিসকাউন্ট অফার কি দিব। এটা হলো ক্রেডিট টার্মস। 2, 10, net 30, এটা একটা টার্মস। তার মানে তুমি ইউ উইল এনজয় 2% ডিসকাউন্ট if you pay by 10 days and credit terms is 30, credit period is 30 days. 2, 10, net 30 এগুলিকে বলা হয় ক্রেডিট টার্মস। তার মানে তোমাকে 2% ডিসকাউন্ট দেওয়া হবে 10 দিনের মধ্যে যদি পে করো, আর পে না করলে 30 days পরে তো তোমার পেমেন্ট করতেই হবে। এটি হলো কি? ক্রেডিট টার্মস। তো টার্মস কন্ডিশন কি থাকবে? এটি হলো ক্রেডিট পলিসির আরেকটি এলিমেন্টস। এন্ড লাস্ট অফ অল যেটি বললাম সেটা হলো কালেকশন এফোর্ট। কালেকশন এফোর্ট কি? কালেকশন এফোর্ট হলো কি? কালেকশন এফোর্ট যে হাউ কুইকলি উই ক্যান কালেক্ট। এটা তো আগে আমরা একবার বলেছিলাম যে কালেকশনের ক্ষেত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এভাবে চিন্তা করতে হবে। আর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কালেক্ট করার জন্য উই নিড টু হ্যাভ গুড রিলেশন উইথ দ্য কাস্টমার। তাকে রিমাইন্ডার দেয়া যে আপনার কাছে তো 1 লাখ টাকার একটি চেক আছে, কবে পেমেন্ট করবেন, এটা তো ডিউ হয়ে গিয়েছে, একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়,
তার মানে বারবার নক করা, রিমাইন্ডার দেয়া, দিস ইজ দ্য ওয়ে টু মেক কালেকশন এফোর্ট। কালেকশন এফোর্ট এগুলি যদি থাকে, সবগুলি মিলেই হলো আমাদের ক্রেডিট পলিসি। বুঝছো এবার? ক্রেডিট পলিসি বলতে কি বোঝায় বলো? ফয়সাল, স্যার ফয়সাল, জি স্যার। ক্রেডিট পলিসি বলতে কি বোঝায় বলো? স্যার কনসেন্ট্রেট ছিল না স্যার। কনসেন্ট্রেশন ছিল না? এই তো ভিডিও আপ করে দিয়ে কনসেন্ট্রেশন কার আছে কার নাই কেমনে বুঝবো? ভিডিও আপ করে দিয়ে তুমি ক্লাস করো না, শুয়ে আছে, সেটা তো আমরা বুঝি না। তো এখন স্যার একটু একটু ব্যস্ত আছি স্যার। ক্লাসের মধ্যে আবার বিজি আছি ব্যস্ততা স্যার। কি? ক্লাসের মধ্যে আবার ব্যস্ততা? স্যার না না স্যার, একটু একটু আউটকাট কাজ করছি আর কি। তো ক্লাসের সময় কাজ কেন? তুমি আগে পরে করো। তো আমরা ক্রেডিট পলিসি বলতে তাহলে কি বুঝবো? তিনটি বিষয় কি বুঝবো? কি কি? থ্রি ডিসিশন কি কি? ক্রেডিট স্ট্যান্ডার্ড, ক্রেডিট টার্মস, কালেকশন এফোর্ট। এবার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। বই আরো ডিটেলসে আছে, দেখবে তোমরা। ম্যাথমেটিক্যাল পার্টও আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা স্ট্যান্ডার্ড নিয়ে তো ডিটেইল বললাম, আর এবারে দেখব ক্রেডিট টার্মস নিয়ে। ক্রেডিট টার্মস এর আমরা কি एग्जांपल दिलाम? 2 10 নেট 30 মানে কি 2/10 নেট 30 10 এটার মানে দিনের কি? মধ্যে দিলে, স্যার 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাবে, অন্যথায় 30 দিনের মধ্যে পরিশোধ করতেই হবে। তাহলে এটা তোমরা বুঝছো। স্যার আপনি যে বলছিলেন যে ক্রেডিট টার্মস এর দুইটা বিষয়, ওই দুইটা বিষয় আবার একটু বলবেন? ক্রেডিট টার্মস জি স্যার, ওইটা দুইটা বিষয় একটা বলেছিলেন না, হলো ওই যে দুইটা বিষয়। ডিসকাউন্ট, একটা হলো ডিসকাউন্ট আর একটা হলো তোমার ক্রেডিট ম্যাচুরিটি বা যে টাইম পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড। একটা হলো ডিসকাউন্ট আর একটা হলো ক্রেডিট পিরিয়ড। 210 মানে 2% ডিসকাউন্ট, এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে ক্রেডিট পিরিয়ডটা কতদিন। ক্রেডিট টার্মসের দুইটি বিষয় হলো ডিসকাউন্ট বাড়ানো কমানো হয়, আর ক্রেডিট পিরিয়ডটাও বাড়ানো কমানো হয়। কেন বাড়ানো কমানো হয়? আমরা যদি মনে করো যে বললে আগেই তো বলেছিলাম যে এর মাধ্যমে দিস ইজ দ্য পলিসি টু অ্যাট্রাক্ট নিউ কাস্টমার। তাহলে কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য আমরা কি করব? আমরা বললাম যে আগে তো কালেকশন আমাদের ক্রেডিট পিরিয়ড 30 ডেজ ছিল, তার মানে ইফ ইউ পারচেজ অন ক্রেডিট 30 দিন পরে আপনাকে পেমেন্ট করতে হতো। এখন আপনাদের জন্য আমরা একটা অফার স্যার দিলাম। কথাগুলো শুনতে পাচ্ছি না স্যার। কেউই শুনতে পাচ্ছ না? সাউন্ড অফ হয়ে গেছে। না স্যার, শোনা যাচ্ছে। অনেক কম সাউন্ড আসছে। এখন ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমরা বলছিলাম যে 30 ডেজ আমাদের ক্রেডিট পিরিয়ড ছিল। এই 30 ডেজ থেকে আমরা
ইনক্রিজ করে কত করলাম 45 ডেজ, তার মানে ইট উইল অ্যাট্রাক্ট মোর কাস্টমার উইল পারচেজ মোর। কেন বেশি কিনবে? কারণ এখন তারা সুযোগ পাচ্ছে। কি সুযোগ? যে আরো 15 দিন বেশি সময় পাচ্ছে পেমেন্ট করার জন্য, তাহলে আমাদের কাছে বেশি আসবে। তার মানে এইটা ক্রেডিট পিরিয়ডটা বাড়িয়ে কমিয়ে আমরা পলিসি চেঞ্জ করতে পারি। এটা আর একটা হলো যে 2% ডিসকাউন্ট দিতাম, আমরা বললাম যে এখন 3% দিব, তাহলে এখন লোকজন আরো বেশি আসবে টু গেট মোর ডিসকাউন্ট। এই কারণে ডিসকাউন্ট এবং ক্রেডিট পিরিয়ড এই দুইটি বিষয় ক্রেডিট টার্মসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাই চেঞ্জিং ইট উই ক্যান অ্যাট্রাক্ট মোর কাস্টমার। বুঝছো? দুটি বিষয় বুঝছো? স্যার কথা বুঝি না। এই যে দুটি বিষয় বললাম, বুঝে নাই? জি স্যার বুঝেছি দুইটা বিষয়। পেজ নাম্বার 684। ক্রেডিট পলিসির 684 পেজে আছে, দেখো। অ্যাকাউন্ট স্যার চারটা রিসিভেবল স্টেপ। 684 পেজে এখন যেটা আলাপ করছি। জি স্যার। In some একটা প্যারা আছে, দেখো। We may state that the goal of the firm's credit policy is to maximize the value of the firm. আচ্ছা, ক্রেডিট পলিসির গোলটা কি? ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, এটি হলো গোল। এখন সেক্ষেত্রে টু অ্যাচিভ দিস গোল দ্য এভালুয়েশন অফ ইনভেস্টমেন্ট ইন অ্যাকাউন্ট রিসিভেবল, এটা আমরা ইনভেস্টমেন্ট ইন অ্যাকাউন্ট রিসিভেবল এটাকে কি করব? এভালুয়েট করব। তাহলে আমরা ক্রেডিট পলিসি তো আলাপ করলাম এতক্ষণ, এখন যেটা আলাপ করছি সেটি হলো হোয়াট ইজ দ্য গোল অফ দ্য ক্রেডিট পলিসি। গোল কি বললাম? ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের ভ্যালু ম্যাক্সিমাইজেশন, এটাই আমাদের ক্রেডিট পলিসির গোল। এখন এই গোলকে অ্যাচিভ করার জন্য, গোল অ্যাচিভ হচ্ছে কিনা আমরা কি করব? উই উইল এভালুয়েট দ্য ক্রেডিট পলিসি, এভালুয়েট করব। আর এভালুয়েশনটা কিভাবে করব? এভালুয়েশন মানে মূল্যায়ন করব। কিভাবে করব? কতটুকু হচ্ছে কতটুকু হচ্ছে না এটা এভালুয়েট করার জন্য আমরা 4টা স্টেপে দেখব বা অ্যানালাইসিস করব। 4টা স্টেপ এখানে আছে, দেখো। নাম্বার 1, এস্টিমেশন অফ ইনক্রিমেন্টাল অপারেটিং প্রফিট। ইনক্রিমেন্টাল অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট কি? বিজনেস অপারেশনস এর মাধ্যমে যে প্রফিট হয়। আর ইনক্রিমেন্টাল হলো পলিসি আগে যেটি আমাদের ছিল তখন আমাদের প্রফিট কত ছিল, আর পলিসি চেঞ্জ করার পরে এখন আমাদের প্রফিট কত, দুইটার ডিফারেন্স হলো ইনক্রিমেন্টাল প্রফিট। তো আমরা ধরে নিলাম আমাদের আগের পলিসি ছিল স্ট্রিক্ট, তখন আমরা 30 দিন সময় দিতাম কাস্টমারদেরকে যে আপনারা 30 দিনের মধ্যে পেমেন্ট করবেন, এবং তখন আমাদের সেলস ভলিউম ছিল 1 লাখ। এখন সেলস ভলিউম বাড়ার জন্য আমরা কি করলাম? পলিসি চেঞ্জ করলাম। পলিসি চেঞ্জ করা মানে কি? ওই 30 দিন থেকে 45 ডেজ করে দিলাম। তাহলে এখন বেশি কিনবে লোকজন বাকিতে। তাহলে আগে 1 লাখ টাকা সেলস ছিল, এখন ধরো 1.5 লাখ টাকা সেলস পলিসি চেঞ্জ করার পরে। তাহলে পলিসি চেঞ্জের আগে সেলস 1 লাখ, পরে সেলস
1,50,000। তাহলে ইনক্রিমেন্টাল সেলস কত? ইনক্রিমেন্টাল সেলস কত? 50,000, মানে বেশি। তাহলে পার ইউনিট অফ সেলসে মনে করো আমরা 10% প্রফিট আর্ন করি, তাহলে 50,000-এ আমাদের 10% প্রফিট হবে। এটা হলো ইনক্রিমেন্টাল প্রফিট। তাহলে পলিসি চেঞ্জের আগে এবং পলিসি চেঞ্জের পরে যেই প্রফিট সেটি হলো ইনক্রিমেন্টাল প্রফিট। এটি আগে আমরা বের করব। এটা হলো ফার্স্ট স্টেপ, এস্টিমেশন অফ ইনক্রিমেন্টাল অপারেটিং প্রফিট। সেকেন্ডলি, এস্টিমেশন অফ ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট ইন অ্যাকাউন্ট রিসিভেবল। ইনভেস্টমেন্ট ইন অ্যাকাউন্ট রিসিভেবল, কি পরিমাণ আমরা বাকিতে সেল করব সেটি আমরা কোথায় পাবো? সেটি আমরা পাবো ওই যে চ্যাপ্টারের শুরুতেই আমরা বলেছিলাম যে কালেকশন এবং আমাদের সেলস, আমরা ডেইলি ক্রেডিট সেলস এবং এভারেজ কালেকশন পিরিয়ড মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে। এটা একেবারে শুরু চ্যাপ্টারের 681 এখানে আছে। ডেইলি ক্রেডিট সেলস ইনটু এভারেজ কালেকশন পিরিয়ড, এটা মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? ইনভেস্টমেন্ট ইন অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এটা আমরা দেখব স্টেপ 2-তে। স্টেপ 3-তে আমরা কি করব? স্টেপ 1-এ যে প্রফিট বের করলাম আর স্টেপ 2-তে ইনভেস্টমেন্ট বের করলাম, এই দুইটাকে ডিভাইড করব। ডিভাইড করলে আমরা একটি রেট পাবো যেটাকে বলে ইনক্রিমেন্টাল রেট অফ রিটার্ন। এই রেটটা আমরা এরপরে কম্পেয়ার করব, মানে ফোর্থ স্টেজে এসে ডিসিশন মেক করব যে এই রেটটা আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চেয়ে বেশি না কম। তখন কম্পেয়ার করে রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চেয়ে যদি বেশি হয় তখন আমরা ডিসিশন নিব ইয়েস ইউ ক্যান চেঞ্জ দ্য ক্রেডিট পলিসি। তাহলে তোমরা এই 4টি স্টেপ ভালো করে পড়বে। এই 4টি স্টেপ কিসের? 4 স্টেপস কিসের? স্যার ওই যে এভালুয়েশন অফ, গোলগুলো ইভ্যালুয়েটিং করার। জি, এভালুয়েশন অফ ইনভেস্টমেন্ট ইন অ্যাকাউন্ট রিসিভেবল। এভালুয়েশন কিভাবে করব? এই 4টি স্টেপে করব। এটা ডিটেইল পড়বে, আমি তো এখানে এক্সপ্লেইন করলাম, বই আর ডিটেইল দেওয়া আছে। তার মানে আবার যদি সামারি করি, প্রথমে আমরা আলাপ করলাম হোয়াট ইজ দ্য গোল। ক্রেডিট পলিসির গোল হলো ম্যাক্সিমাইজেশন অফ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের ভ্যালু ম্যাক্সিমাইজেশন। আর এটি করার জন্য আমরা কি করব? ক্রেডিট পলিসিকে এভালুয়েট করব। এভালুয়েট করার জন্য 4টি স্টেপ রয়েছে, 1 2 3 4। এই স্টেপগুলি এখানে বললাম। 1 নম্বরে ইনক্রিমেন্টাল অপারেটিং প্রফিট বের করব, 2 নম্বরে ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট ইন অ্যাকাউন্ট রিসিভেবল বের করব, তারপরে 3 নম্বরে এই দুইটা ডিভাইড করে ইনক্রিমেন্টাল রেট অফ রিটার্ন বের করব, 4 নম্বরে গিয়ে আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্নের সাথে ইনক্রিমেন্টাল রেট অফ রিটার্নের কম্পেয়ার করে ডিসিশন মেক করব। কি ডিসিশন? যে আমরা পলিসি চেঞ্জ করলে ফার্মের জন্য ভ্যালু ম্যাক্সিমাইজেশন বা যেটা গোল সেটা অ্যাচিভ হবে কিনা। ওকে, বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের এই চ্যাপ্টারের একটা পার্ট শেষ করলাম। আগামী ক্লাসে ফ্যাক্টরিং নিয়ে আলাপ করব। আজকে রিসিভেবল পার্ট নিয়ে আলাপ করলাম। আর তোমরা এই 4টা স্টেপ ভালো করে পড়বে, ডিটেইলসে আলাপ বই আছে, এটা দেখবে। জি আর স্যার। ফ্যাক্টরিং নিয়ে পরের ক্লাসে ইনশাআল্লাহ ডিটেইল আলাপ করব। কোনো প্রশ্ন থাকলে বলো, না বুঝলে বলো। স্যার আমাদের রেজাল্ট দিবেন না? রেজাল্ট দিব, রেডি করা আছে, একসময় বলে দেবো ইনশাআল্লাহ। অন্যগুলি পেয়েছো? জি স্যার, স্যার দুটা দুইটা পেয়েছি। পেয়েছি। আগামী ক্লাসে মনে করো শুরুর দিকে। ওকে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম